নমস্কার, আমি পৌলমী চ্যাটার্জি। আজকে শুরু করছি হ্যালো ডাক্তারবাবু। আমাদের সাথে রয়েছেন ডক্টর নীলাঞ্জন মিত্র, নিউরোলজিস্ট। নমস্কার। আপনাকে আমি প্রথমেই কিছু অনুরোধ করব আমাদের দর্শক বন্ধুদের জন্য কিছু বলার জন্য। আমি ডক্টর নীলাঞ্জন মিত্র, আমি সিনিয়র কনসালটেন্ট ইউরোলজিস্ট, অ্যান্ড্রোলজিস্ট আর ইউরো অঙ্কোলজিস্ট অ্যাট অ্যাপোলো হসপিটালস, নরেন্দ্রপুর, কলকাতা। আজকে আমাদের বিষয় হচ্ছে অ্যান্ড্রোলজি নিয়ে। এটা অনেকেই হয়তো লুকিয়ে যান, ভয় পান, বলতে সংকোচ বোধ করেন, তাই সেটা এখনকার দিনে আর লুকিয়ে কিছু হবে না, বরং এটুকু আপনাকে জানতে হবে যে অ্যান্ড্রোলজিক্যাল যে যে সমস্যাগুলো, সেগুলো থেকে আপনার বৃহত্তর স্বাস্থ্য কোনো সমস্যাও দেখা যেতে পারে। হয়তো সেগুলো কোনো প্রাথমিক লক্ষণ, আপনার হয়তো কোনো হার্টের কোনো সমস্যা হচ্ছে বা অন্য কোনো সমস্যা হচ্ছে বা ডায়াবেটিসের সমস্যা আছে, সেগুলো হয়তো তার প্রাথমিক লক্ষণ। সেজন্য আমাদের একটু বিস্তৃতভাবে এই ব্যাপারে একটু জানতে হবে। হ্যাঁ, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যেটা আমাদের দেশে এবং দেশের বিভিন্ন বাইরেও পুরুষদের মধ্যে যে সেক্সুয়াল যে কমন ডিজিজগুলো দেখা যায়, সেক্সুয়াল জনিত যে রোগগুলো, তো সেটা যদি আমাদেরকে বলেন যে কেন হয়, এক্স্যাক্ট উৎসটা কি? আগে আমি বলি যে অ্যান্ড্রোলজি ব্যাপারটা কি। অ্যান্ড্রোলজি হচ্ছে সেই সাবজেক্ট যেটা ডিল করে মেনলি আমাদের ছেলেদের ইনফার্টিলিটি রিলেটেড প্রবলেমস, যেমন বাচ্চা হচ্ছে না, বা আগে হয়তো বাচ্চা হয়েছে তারপর আবার এখন বাচ্চা হচ্ছে না, কোনো কারণে দেখা যাচ্ছে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে সিমেনে কোনো স্পার্ম নেই, এই সমস্যাগুলো আছে। প্লাস মেল সেক্সুয়াল হেলথ প্রবলেমস যেগুলো থাকে, যেমন ইরেকটাইল ডিসফাংশন, যেমন পুরুষাঙ্গ শিথিলতা, নেক্সট হচ্ছে প্রি ম্যাচিউর ইজাকুলেশন বা তাড়াতাড়ি ইজাকুলেশন হয়ে যাওয়া, এই প্লাস প্রায়াপিজম, যেমন অনেক সময় ধ্বজাভঙ্গ বলে, যে ফ্র্যাকচার পেনিস, এগুলো অনেক সমস্যা থাকে। এইগুলো প্লাস কিছু কনজেনিটাল কিছু প্রবলেমস থাকে, পেনিসের প্রবলেমস থাকে, যেগুলো যেমন অনেকের প্রস্রাবের মুখটা সামনের দিকে নয়, অনেক পেছনের দিকে থাকে। প্রস্রাব যেটা পেনিসটা, যেটা পুরুষাঙ্গ, সেটা হয়তো বেঁকে আছে, হয়তো জন্মগতভাবে, হয়তো পরবর্তীকালে কোনো ট্রমা থেকে, সেই সব নিয়ে আমাদের অ্যান্ড্রোলজি সাবজেক্ট। তা আমাদের যা যা সমস্যা মেনলি হয়, যেমন অ্যান্ড্রোলজিক্যাল যে মধ্যে মেন আসে তো মেল সেক্সুয়াল ডিসঅর্ডার্স নিয়ে। মেল সেক্সুয়াল ডিসঅর্ডার্সের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচিউর ইজাকুলেশন, কারুর থাকে ডিলেড ইজাকুলেশন, আর কারুর থাকে প্রায়াপিজম, বা হয়তো খাড়া হওয়ার সময় এটা পুরুষাঙ্গ বেঁকে যাচ্ছে। তা যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে যে এর প্রাদুর্ভাব আরো বাড়ছে, যত সারা পৃথিবীতে, আর তার সঙ্গে আমাদের ভারতবর্ষ, আমাদের পশ্চিমবঙ্গেও আস্তে আস্তে এর প্রাদুর্ভাব বাড়ছে। আমরা আরো বেশি পেশেন্ট এইসব নিয়ে আসতে দেখছি, আরো হয়তো আরো অ্যাওয়ারনেসটাও যেমন বাড়ছে, সেরকম রোগেরও প্রাদুর্ভাব আরো বাড়ছে। আপনি যেটা জিজ্ঞেস করছিলেন যে রোগটা কেন বাড়ছে, মানে উৎসটা কি, সোর্সটা কি, যদি একটু আমাদেরকে বলেন। এগুলো মাল্টিফ্যাক্টরিয়াল বা অনেকগুলো কারণের জন্য আস্তে আস্তে বাড়ছে। প্রাথমিকভাবে বলতে গেলে আমাদের যত দিন যাচ্ছে আমাদের উপর স্ট্রেস বাড়ছে, সাইকোলজিক্যাল স্ট্রেস বাড়ছে, কাজের স্ট্রেস বাড়ছে, ফ্যামিলি রিলেটেড স্ট্রেস বাড়ছে। যেটা আগে হয়তো একটা জয়েন্ট ফ্যামিলি থাকতো, তাতে সবাই অনেক রকম দায়িত্ব ভাগ করে নিত, কিন্তু এখন নিউক্লিয়ার ফ্যামিলি, তাতে আরো বেশি তার স্ট্রেস আরো বাড়ছে, সমস্ত কাজ নিজেদের করতে হচ্ছে, অফিসের চাপ বাড়ছে, এইসব থেকে প্রাথমিকভাবে। তৃতীয় কারণ হচ্ছে আস্তে আস্তে আমাদের দেশে প্রেশার, তারপর ডায়াবেটিস, এগুলো রোগ আরো বাড়ছে, হার্টের রোগ বাড়ছে, কোলেস্টেরল বেশি হয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে, সেসবের জন্য মূলত এই কারণগুলোর জন্যই হচ্ছে। প্লাস এনভায়রনমেন্টাল কিছু কারণ, যেমন আমাদের পলিউশন বাড়ছে, আমাদের যত দিন যাচ্ছে আরো বেশি এই ধোঁয়া, ধুলো, এসবের থেকে আরো বেশি করে এসবের সমস্যা হয়। প্লাস আমাদের মানে অনেকে অ্যাডিক্টেড থাকেন, বিশেষ করে টোবাকো স্মোকিং, অ্যালকোহল, তার সঙ্গে আরো বাজে হচ্ছে আরো যেগুলো গাঁজা বলুন, এগুলো, সেগুলোতে খুবই প্রবলেম হয় এইসব সমস্যার। এগুলো যত বাড়বে তত এগুলোর চান্সও বাড়বে। তো এর পরের প্রশ্ন আপনাকে আমার, ইরেকটাইল ডিসফাংশন বলতে আমরা এক কথায় কি বুঝবো? ইরেকটাইল ডিসফাংশন বলতে যখন একজন পুরুষ চাইছেন যে তার
পুরুষাঙ্গ সোজা হবে, যাতে তিনি মেলামেশা করতে পারবেন। তো সেইটা সেই টাইমে হচ্ছে না, হয়তো কিছুক্ষণ হয়ে স্থায়ী হয়েই আবার সেটা পড়ে যাচ্ছে, হয়তো এমনই হচ্ছে না যে সেটা উনি মেলামেশা একদম করতেই পারছেন না, অনেকে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, অনেক এইসবগুলো সবকিছু নিয়ে আর কি ইরেকটাইল ডিসফাংশন। এটা জেনারেলি অনেকগুলো কারণে হতে পারে। যেমন প্রাথমিকভাবে আমরা 60% কারণ দেখি যে হচ্ছে সাইকোজেনিক, মানে চাপ আচ্ছা। বাড়ছে, সেসবে মানসিক চাপ বাড়ছে, সেসব কারণে সেগুলো সিচুয়েশনাল, হয়তো আগে কিছু ছিল না, হয়তো কিছুদিনের জন্য হলো, আবার চাপটা চলে গেল, 2-3 মাস পরে আবার ঠিক হয়ে গেল, এটা হচ্ছে সাইকোজেনিক। কিছু থাকে ভাস্কিউলোজেনিক। ভাস্কিউলোজেনিক মানে আমাদের পেনিসে যে ব্লাড সাপ্লাইটা হচ্ছে, আর্টারি দিয়ে যে ব্লাড যাচ্ছে, ভেন দিয়ে যে ব্লাড ফিরছে, ততক্ষণ সেটা যে কোনো খারাপ কারণে আছে, আটকে যাচ্ছে, হ্যাঁ, বিশেষ করে পৌঁছচ্ছে যাদের না। সুগার আছে, যাদের হাই কোলেস্ট্রল ব্লাড আছে, প্রেশার। প্রেশার আছে, তাদের আস্তে আস্তে ওই আর্টারি গুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, সরু হয়ে যাচ্ছে, আচ্ছা। তাতে ব্লাডটা ঠিকঠাক যেতে ব্লকেজের পারছে না, সম্ভাবনাও কি ব্লকেজের থাকে? সম্ভাবনা হতে পারে। আর থার্ড হচ্ছে ধরুন নিউরোলজিক্যাল কারণ, কারোর কোনো পার্কিনসন্স ডিজিজ, অ্যালঝেইমার্স ডিজিজ, এসব যাদের সমস্যা থাকে তাদের, বা স্পাইনে কোনো সমস্যা আছে তাদের এইগুলো সমস্যা বাড়তে পারে। স্পাইনে ইনজুরি খুব বড় কারণ ইরেকটাইল ডিসফাংশনের, তা এইগুলো কিছু আছে। তারপর এই সব মিলে আর হরমোনাল কিছু কারণ থাকে, যেমন আস্তে আস্তে অনেকে হাইপোগোনাডিজম, ছেলেদের যেটা টেস্টোস্টেরন হরমোন, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকে, বয়সের সঙ্গে সঙ্গে কমতে পারে, কোনো রোগ হলেও কমতে পারে, অনেক সময় স্ট্রেসের জন্য কমতে পারে। এই সব কিছুর জন্য দেখা যায় যে ইরেকটাইল ডিসফাংশন ধীরে ধীরে এখন বাড়ছে, আর এগুলো মেন কারণ ইরেকটাইল ডিসফাংশন। আচ্ছা, প্রি ম্যাচিওর এজাকুলেশন বলতে কি বুঝবো আমরা? প্রি ম্যাচিওর ইজাকুলেশন বলতে যখন পুরুষরা সঙ্গম করছেন, তখন হয়তো অর্গাজম হবার আগে, মানে যেটা আমরা বলি কি 2 মিনিট, যেটা আমাদের WHO ডেফিনিশন আছে, যে 2 মিনিটের আগে যদি ইজাকুলেশন হয়ে যায় তাহলে সেটাকে প্রি ম্যাচিওর ইজাকুলেশন বলা হয়। কিন্তু তার সঙ্গে আরেকটা জিনিস থাকতে হবে, যে তার কোনো অর্গাজম বা তার কোনো তৃপ্তিবোধ হলো না, মিসেস মানে যার পার্টনার তার তো হলোই না, তারও হলো না তৃপ্তিবোধ, তার আগেই ওনার হয়ে গেল। তো এইটাকে বলে প্রি ম্যাচিওর ইজাকুলেশন। এটা জেনারেলি দুটো টাইপের হতে পারে, একটা হচ্ছে সিচুয়েশনাল, একটা হচ্ছে লাইফ লং। যাদের আচ্ছা। একদম ছোটবেলা থেকেই এই সমস্যা থাকে তাদের দেখা যাচ্ছে ম্যাস্টারবেশন করলেও একই সমস্যা, আবার যখন নর্মাল ইন্টারকোর্স করছে তখনও একই সমস্যা। তা সেইটা হচ্ছে লাইফ লং, তাকে কিছু ওষুধের সাহায্যে তবেই আমরা ট্রিটমেন্ট করতে পারি। আর যেগুলো কিছু সিচুয়েশনাল থাকে, হয়তো 2-3 মাসের জন্য কোনো স্ট্রেসের জন্য হয়েছে, সেগুলো অনেক সময় আমরা বিহেভিয়ারাল কিছু থেরাপি, কিছু এক্সারসাইজ এগুলো দিলে আস্তে আস্তে সেগুলো ঠিকঠাক হয়ে যেতে পারে। আচ্ছা, এটা কি আমাদের ম্যাক্সিমাম ইন্ডিয়ান পুরুষদের ক্ষেত্রেই দেখা যায়, এই ইরেকটাইল ডিসফাংশন ইরেকটাইল ডিসফাংশন যেটা আমাদের বা লো লিবিডো বা ইনফার্টিলিটি যেটা আমরা বলি? প্রত্যেকটা আলাদা জিনিস। ইরেকটাইল ডিসফাংশন মোটামুটি দেখা গেছে যে আমাদের যে আইসিএমআর যে প্রজেক্ট হয় তাতে দেখা গেছে আমাদের মোটামুটি 30 থেকে 35% লোকের, ভারতীয় পুরুষের, মিডল এজের পুরুষের ইরেকটাইল ডিসফাংশন থাকে। মানে এটা একটা কমন ডিজিজ এখনকার one of the most common disease, দিনে। erectile dysfunction। আর প্রিম্যাচিউর ইজাকুলেশন বলতে গেলে ইজ দ্য কমনেস্ট ডিসঅর্ডার, মেল সেক্সুয়াল ডিসঅর্ডার। ম্যাক্সিমাম পুরুষের দেখা গেছে বলতে গেলে প্রায় 90 থেকে 100% লোকেরই কখনো না কখনো প্রিম্যাচিউর ইজাকুলেশন হয়। তো সেটা আচ্ছা। ওই সিচুয়েশনাল হতে পারে, লাইফ লং হতে পারে। সিচুয়েশনাল হলে সেটা ট্রিটমেন্ট করে অনেক ইজি। আপনারা মানে যদি এটা কি সেগুলো curable? পুষে অবশ্যই সেগুলো যদি আপনি পুষে রাখেন তাহলে সেটা ইনকিউরেবল স্টেজে চলে যাবে। এটা যদি প্রাথমিকভাবে আপনারা আসেন বা অল্প কিছুদিন হচ্ছে, মাস কয়েক হচ্ছে, তখনই যদি আসেন, সেগুলো ট্রিট করে অনেক ইজি। আপনি তাহলে আমাদের দর্শক বন্ধুদের কি বলবেন যে এই সংক্রান্ত কোনো রোগ হলে সেটাকে চেপে না রেখে যাতে অবশ্যই কনসাল্ট আগে করা? ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করবেন। একটা জিনিস বলার, যে আমাদের দেশে যত দিন যাচ্ছে সুগার, মানে ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্টের রোগ, হৃদরোগে বৃদ্ধি পাচ্ছে। দেখা গেছে যে যতগুলো মানুষ, মানে যতগুলো পুরুষ মানুষ এই ইরেকটাইল ডিসফাংশনে ভুগছেন, বিশেষ করে ভাস্কিউলোজেনিক ইরেকটাইল ডিসফাংশন, যে রক্ত ঠিকঠাক পৌঁছচ্ছে না, দেখা গেছে যে তাদের করোনারি আর্টারি ডিজিজ বা হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। মানে দেখা গেছে যে মোটামুটি 30% লোকের হার্ট অ্যাটাক, যে ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে তাদের 3-4 মাসের মধ্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক বেশি দেখা যাচ্ছে। কারণ ইরেকটাইল ডিসফাংশন যেমন ওই পেনিসের ভেতর যে আর্টারি যাচ্ছে, পেনাইল আর্টারি, সেটা যেমন ব্লক হয়ে যাচ্ছে,
একই তার ডায়ামিটার হচ্ছে আমাদের করোনারি আর্টারি, হার্টের যে আর্টারি, আচ্ছা। সেরকম একই যেমন কোলেস্টেরল ডিপোজিশন ওখানেও হচ্ছে সেরকম হার্টেও হচ্ছে, তাতে দেখা যায় সেটা, সেজন্য আমরা বলি এটা একটা মার্কার যে আপনার কোনো মিডল এজ লোক বিশেষ করে যদি ডায়াবেটিক আসেন উইথ ইরেকটাইল ডিসফাংশন, আমরা অবশ্যই হার্টেরও একবার চেক আপ করিয়ে নিই যে তার হার্ট অ্যাটাকের কোনো সম্ভাবনা হচ্ছে কিনা। আপনি কি আমাদের দর্শকদের কিছু বলবেন যে এই ইরেকটাইল ডিসফাংশনটা বোঝার জন্য কোনো টেস্ট কিছু দেবেন? ইরেকটাইল ডিসফাংশন বোঝার জন্য কোনো টেস্ট কিছু দরকার পড়ে না, পেশেন্টের নিজের সিমটমটাই আসল। কেন হচ্ছে সেগুলো দেখার জন্য কিছু টেস্ট করা যেতে পারে, সেই যেমন টেস্টগুলো যদি একটু বলেন। হ্যাঁ, সেগুলো হচ্ছে ধরুন কারোর হরমোনাল কোনো প্রবলেম হচ্ছে কিনা, যাদের ডিক্রিজ লিবিডো আছে, যাদের বয়স আস্তে আস্তে বাড়ছে, বা যাদের কোনো কারণে কোনো টেস্টিকুলার কোনো প্রবলেম হয়েছে, তাদের আমরা হরমোনাল এগুলো দেখি। বিশেষ করে যারা মোটা মানুষ, ওবিস, তাদের দেখা গেছে যে শরীরে টেস্টোস্টেরনটা ওই অ্যাডিপোজ টিস্যুতে গিয়ে ইস্ট্রোজেনে চেঞ্জ হয়ে যায়, তখন আচ্ছা। তাদের আমাদের হরমোনাল কিছু জিনিস দেখতে Imbalance হয়। কিছু হ্যাঁ, তাতে দেখা আমরা যায়। ইস্ট্রাডালটা দেখি, আমরা টেস্টোস্টেরন দেখি, আমরা এলএইচ, এফএসএইচ বলে বিভিন্ন হরমোন এগুলো চেক করি। নেক্সট আমরা কিছু যদি ভাস্কিউলোজেনিক ইডি বলে মনে হয়, তখন আমরা তার একটা প্রথমে একটা অফিস সিলডেনাফিল টেস্ট আছে, সেটা আমরা চেম্বারেই করে নিতে পারি। সেটাতে যদি ঠিকঠাক বোঝা না যায়, তখন আমরা একটা পেনাইল ডপলার স্টাডি বলে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখা হয়। তো সেইটা করে আমরা দেখি যে তার ভেসেলগুলো ঠিকঠাক কাজ করছে কিনা, আর্টারি, ভেন, তার যে সাইনোসয়েড যেখানে রক্ত জমা থাকে সেগুলো সব ঠিকঠাক কাজ করছে কিনা সেগুলো আমরা দেখি। এটা হচ্ছে ইউএসজি ডপলার স্টাডি বলে। আচ্ছা, তো ইডি মানে ইরেকটাইল ডিসফাংশন কিভাবে আমরা ট্রিটমেন্টটা করব সেটা যদি একটু বলেন। এটা যেরকম স্টেজে পেশেন্ট আসছেন সেই অনুযায়ী তার ট্রিটমেন্ট হয়। প্রাথমিকভাবে আমরা কিছু লাইফস্টাইল মডিফিকেশন, কিছু যোগব্যায়াম, কিছু প্রাণায়াম এগুলোর উপর জোর দিই, যে এগুলো করলে আর নিজের প্রাথমিক যে আমাদের নর্মাল যে স্বাস্থ্য, মানে অ্যাজ সাচ ফিজিক্যাল যে হেলথ, সেটাকে আমাদের ঠিক করতে হবে। কেউ যদি বিশাল মোটা থাকেন, কেউ যদি সারাক্ষণ হাঁপাচ্ছেন, তারা দুটো স্টেয়ার্স উঠতে গেলে হাঁপিয়ে যাচ্ছেন, তাদের আমাদের সেগুলো আগে ট্রিট করতে হবে। সেগুলো ট্রিট করার পরেই তার সেক্সুয়াল হেলথও আস্তে আস্তে নিজের থেকে ইমপ্রুভ হবে, তার ইরেকটাইল ডিসফাংশনও আস্তে আস্তে ঠিক হবে। প্রথমে কিছু লাইফস্টাইল মডিফিকেশন, খাওয়া দাওয়া, ডায়েটারি রেস্ট্রিকশন, এগুলো কিছু আমরা বলি। যাদের এগুলোতে ঠিক হচ্ছে না, এক্সারসাইজের মাধ্যমে ঠিক হচ্ছে না, তখন আমরা যাই কিছু মেডিসিনসের এতে। সেই মেডিসিনসের কিছু সাইড এফেক্টস থাকে, কিছু সেই অনুযায়ী আমরা তাদের ওষুধ দিই। যাদের মেডিসিনে কাজ হচ্ছে না, তখন আমরা ইন্ট্রাপেনাইল ইনজেকশন, ইন্ট্রাক্যাভার্নোসাল বলে, আমাদের পেনিসের মধ্যে যে রক্ত জমা যেখানে থাকছে, যেখানে রক্তটা জমে, তার মধ্যে আমরা একটা ইনজেকশন দিতে পারি, সেলফ নিজেরাই দেবেন। সেটা দিলে সেই টাইমটুকু ওই 15-20 মিনিট ইরেকশনটা থাকবে, আবার পরে চলে যাবে। এটা আইসিআই ভিএডি বলে, ইন্ট্রাক্যাভার্নোসাল ইনজেকশন ভেসো অ্যাক্টিভ ডিভাইসেস, এগুলো দেওয়া হয়। নেক্সট যদি তাতে কাজ না করে, তখন ফাইনাল ট্রিটমেন্ট হচ্ছে পেনাইল ইমপ্লান্ট। পেনাইল ইমপ্লান্ট হচ্ছে যখন আর দেখা যাচ্ছে সমস্ত রকম ট্রিটমেন্ট ফেল করছে, কিন্তু পেশেন্ট চাইছেন তার ইরেকশন ঠিকঠাক থাকে, তার পার্টনার চাইছেন যে যাতে ঠিকঠাক থাকে, যাদের হয়তো ফ্যামিলি ভেঙে যাচ্ছে এইসবের জন্য, তখন ফাইনাল ট্রিটমেন্ট হচ্ছে পেনাইল ইমপ্লান্ট। পেনাইল ইমপ্লান্ট বলতে গেলে দু রকমের হয়, একটা হচ্ছে ইনফ্লেটেবল, একটা হচ্ছে ম্যালিয়েবল। ম্যালিয়েবলে কি আমরা পেনিসের যে মধ্যে যে কর্পোরা ক্যাভার্নোসা থাকে, সেখানে দুটো ওই ফাইবারের দুটো দণ্ড টাইপের ওগুলো দিয়ে দেওয়া হয়, যাতে আর কি এটা খাড়া থাকে। নর্মাল টাইমে ওটা নিচে থাকবে, আর অন্য টাইমে ওটা খাড়া থাকবে। আর একটা থাকে ইনফ্লেটেবল, সেটা নর্মাল যেরকম থাকে, কি নর্মালি পেনিস ফ্ল্যাসিড অবস্থায় আছে, যখন দরকার হলো পেছনের নিচে একটা সুইচ থাকে, সেখানে পেটের নিচে, সেখানে একটা সুইচটা টিপলে সেটা খাড়া হয়ে যাবে, হয়ে গেলে তখন আবার সুইচ টিপলে সেটা আবার নরম হয়ে যাবে, এটাকে ইনফ্লেটেবল। তো এই দুরকম টাইপের পেনাইল ইমপ্লান্ট হয়, এগুলো আমরা জেনারেলি করি, এরকম ভাবে ট্রিটমেন্ট জেনারেলি হয়। আচ্ছা, আপনি বললেন না যে কিছু এক্সারসাইজেস আছে যেগুলোর মাধ্যমে এটা কিওর করা যায়। কিওর না, মানে কিছুটা কমিয়ে রাখা যায়, পুরো হয়তো নির্মূল হয় না, তো কিছুটা যদি আমাদেরকে একটু দর্শক বন্ধুদের টিপস দেন, যেগুলো বিহেভিয়ারাল কিছু থেরাপি, যেমন আমরা বলি যে কেগলস এক্সারসাইজ, তার মধ্যে একটি, সেটা হচ্ছে আমাদের পেলভিক ফ্লোর মাসেল ট্রেনিং। সেগুলো আপনারা ইউটিউবে ইন্টারনেটে গেলেই দেখতে পাবেন কি কি রকমের হয়। মোটামুটি পায়ের ফাঁকে যদি একটা বালিশ রেখে সেটাকে 8 থেকে 10 সেকেন্ড আর কি চেপে রাখেন, আবার ছাড়েন, চেপে রাখেন, আবার ছাড়েন, এরকম এইটাকে একটা এক্সারসাইজ। এরকম আরো অনেক এক্সারসাইজ আছে, এটাকে বলে কেগলস এক্সারসাইজ। এছাড়াও
স্টপ অ্যান্ড স্কুইজ টেকনিক, স্টার্ট অ্যান্ড স্টপ টেকনিক, এরকম সব কিছু থাকে, সেগুলো আমরা পেশেন্ট ওয়াইজ সেরকম বলে দিলে সুবিধা হয় তাহলে। আচ্ছা, কোনো আমাদের হোম রেমেডি কিছু বলবেন, মানে যেটা করলে কিছুটা অন্তত একটা রিলিফ হয়, পার্শিয়াল রিলিফ, আংশিক হোম রেমেডি বলতে সেটাই আমরা পেশেন্টকে বিহেভিয়ারাল থেরাপি সেগুলো আমাদের শিখতে হয়, যে পেশেন্টের যখন আর কি মনে হচ্ছে ইরেকশন যখন, এগুলো হচ্ছে মেইনলি প্রিম্যাচিউর ইজাকুলেশনের জন্য, যারা ইরেকশনের সমস্যা অতটা নেই তাদের কি ওই একবার ডাবল ম্যাস্টারবেশন বা একবার ম্যাস্টারবেশন করে নিয়ে তারপর করতে হবে, তাতে কিছুক্ষণ বেশি টাইম পাওয়া যায়, এরকম অনেক কিছু বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স থাকে, সেগুলো পেশেন্ট ওয়াইজ যার যেরকম প্রবলেম হচ্ছে সেই অনুযায়ী আমরা বলি। আর স্পেশালি আমাদের এখনকার যে জীবনযাত্রা কোনো ঠিক থাকে না আমাদের লাইফস্টাইলের, মানে যে সময় ধরুন খাওয়া উচিত বা ঘুমানো উচিত, আমাদের স্পেশালি সার্কাডিয়ান রিদম যেটা সেটাই এটা চলে কি যাচ্ছে। বলবেন, এটা নিয়ে কিছু যদি অবশ্যই একটু এটার বলেন। জন্য আরো প্রবলেম মানে বাড়ছে। এটার জন্য কি ইরেকটাইল ডিসফাংশন হতে পারে? মেন্টাল যখন স্ট্রেস আসছে, একটা হচ্ছে মেন্টাল স্ট্রেস, তাতে কি হচ্ছে আমাদের শরীরে কর্টিজল লেভেল অনেক বেশি থাকছে, আমরা সারাক্ষণই একটা উত্তেজিত অবস্থায় থাকছি, কখন কি হবে আমরা একটা হ্যাঁ, ডিউ টু আওয়ার ওয়ার্ক, আমাদের তাতে কাজের ক্ষেত্রে আমাদের যে অ্যাড্রেনালিন গ্রন্থি সেখান থেকে কর্টিজল লেভেল অনেক বেশি থাকছে, কর্টিজল লেভেল বেশি থাকলে সেটা আমাদের যেটা নাইট্রেটস যেটা পেনিসে সিক্রেটেড হয় সেটার জন্যই ওটা ইরেকশন হয়, সেই নাইট্রেট সিক্রেশন অনেক কমে যায়, সেই কারণে ইরেকটাইল ডিসফাংশন, যারা প্রচন্ড অ্যাজিটেটেড স্টেজে থাকেন, যারা প্রচন্ড এই স্ট্রেসের মধ্যে থাকেন, তাদের দেখা যায় যে ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে। সেখানে হচ্ছে এই যে আমাদের প্রত্যেকটা হরমোন, কর্টিজল যেমন সব থেকে বেশি বেরোয় ভোর 8টার সময়, সকাল 8টার সময়, টেস্টোস্টেরনও সেরকম বিভিন্ন হরমোনে বিভিন্ন টাইম থাকে, যখন আপনারা সার্কাডিয়ান রিদমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দিনের রিদমটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হয়তো রাত্রিবেলা আপনারা কাজ করছেন, সকালে হয়তো ঘুমোচ্ছেন, এই রিদম চেঞ্জ হয়ে যাওয়ার জন্যও এই হরমোনাল একটা ইমব্যালেন্স হচ্ছে, তাতে ইরেকটাইল ডিসফাংশনটা হচ্ছে। তো এইগুলো সমস্ত যেমন বললাম, প্রথমেই বললাম আমরা শুরু করি লাইফস্টাইল মডিফিকেশন দিয়ে, যে আপনাদের 8 ঘন্টা পর্যাপ্ত প্লাস কম ঘুমানো, এখনকার দিনে যেটা হয়ে গেছে 3-4 ঘন্টা 5 ঘন্টা ম্যাক্সিমাম লোকে ঘুমোচ্ছে, তার বেশি ঘুমোচ্ছেই না, ঘুমানো টাইম পাচ্ছেন না বেসিক্যালি। তারপর এখনকার দিনে দেখা বাড়িতে যায় এসে লেট অফিসে ম্যারেজ, এসে কাজ করছেন, লেট ম্যারেজটাও কি একটা পয়েন্ট? লেট ম্যারেজ অ্যাজ সাচ বলা যায় না, তবে যত বয়স বাড়ে কি আমাদের টেস্টোস্টেরন লেভেলটা আস্তে আস্তে কমতে থাকে, প্লাস এই যে এত স্ট্রেস হচ্ছে, আস্তে আস্তে বয়সের সঙ্গে সঙ্গে ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলো হওয়ার চান্স বেশি, এগুলো থেকে বয়সজনিত কারণে ইরেকটাইল ডিসফাংশন হওয়ার চান্স থাকে। লেট ম্যারেজটা অ্যাজ সাচ কারণ নয়, লেট ম্যারেজের জন্য যেটা হতে পারে সিমেনের কোয়ালিটিও আস্তে আস্তে স্পার্মের কোয়ালিটি খারাপ হতে পারে। দেখা গেছে যে মোর দ্যান 35 ইয়ার্স এজের পরে যদি বাচ্চা হয় তখন বাচ্চার জেনেটিক প্রবলেম হওয়ার চান্স মোটামুটি 30 থেকে 35%। আচ্ছা, ঠিক আছে, সেজন্য আমরা বলি যে অ্যাজ বইয়ের হিসেবে দেখা গেছে যে সব থেকে ভালো এজ মেয়েদের হচ্ছে বিয়ে করা 19 ইয়ার্স আর ছেলেদের হচ্ছে 25 ইয়ার্স, কিন্তু সেই এখনকার দিনে তো ওরকম কেউ করতে পারে না, আমাদের লাইফস্টাইল মোটামুটি 35 এর আগে করে নিলে বাচ্চার জেনেটিক প্রবলেম হওয়ার চান্সটা অনেক কম থাকে। আচ্ছা, মানে হবে না যে এটার কোনো মানে নেই, তবে ঝুঁকিটা কম থাকে। হ্যাঁ, ঝুঁকি থাকে, সেটা তাই বলে 36 এ কারোর বাচ্চার তার যে জেনেটিক প্রবলেম ওরকম ব্যাপার নয়। হ্যাঁ, তো এগুলো তো আপনি বললেন, এবার যদি একটু আমাদের কিছু টিপস দেন যে এছাড়াও আমরা আর কি কি করলে এটা কিছুটা হলেও কিওর থাকবে। মেইনলি লাইফস্টাইল মডিফিকেশন, ওটাই ঠিকঠাক, মানে লাইফস্টাইলটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই কিছু আপনারা পারলে দিনে অন্তত 10 মিনিট একটু মেডিটেশন করুন, একটু যোগা করুন, যাতে মেন্টাল স্ট্রেসটা কিছুটা কমে। মেন্টাল স্ট্রেস হচ্ছে সবথেকে বড়, কিছু লাইট এক্সারসাইজ অন্তত করুন, একটু যদি একটা দুটো একটু এক্সাম্পল দেন। হাফ অ্যান আওয়ার অন্তত ব্রিস্ক ওয়াকিং করুন, একটু ঘাম ঝরিয়ে হাঁটুন অন্তত হাফ অ্যান আওয়ার, এগুলো করুন, কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এগুলো করুন, আর যত পারবেন ফল খাবেন, গ্রিন ভেজিটেবলস খাবেন, জল খাবেন, সেগুলো করলে, আর কোলা জাতীয় খাবার, মাংস, চিজ, এগুলো যতখানি পারবেন অ্যাভয়েড করলে তত কম চান্স এই হাইপারটেনশন, ডায়াবেটিস এগুলো হবার, সেগুলোর সঙ্গে ইরেকটাইল ডিসফাংশন ওতপ্রোতভাবে জড়িত। আপনি কি সাজেস্ট করছেন যে ভেজিটেরিয়ান যারা, তাদের কি এই ইরেকটাইল ডিসফাংশন হওয়ার ঝুঁকি কম, বা যারা নন ভেজিটেরিয়ান এরকম কোনো ব্যাপার আছে কি? তেল ঘি মাখন খাচ্ছেন না তা তো নয়, তারাও প্রচুর ফ্যাট প্রোটিন তো গেইন দে আর গেইনিং, সেটা ব্যাপার নয়, মানে গ্রিন লিফি ভেজিটেবলসটা বেশি করে, বিশেষ করে ফ্রুটস বেশি করে খেতে হবে, দিনে অন্তত 200 থেকে 250
গ্রাম করে অন্তত ফ্রুট খেলে ভালো হয়। জল কতটা জল খাওয়া আমাদের উচিত? মোটামুটি ইন্ডিয়ান এতে মোটামুটি 3 থেকে 3.5 লিটার সবার খাওয়া উচিত। মানে এটা পুরুষ মহিলা নির্বিশেষে? নির্বিশেষে যারা বাইরে কাজ করছেন, বিশেষ করে যারা কৃষক আছেন, শ্রমিক আছেন, তাদের অন্তত মিনিমাম 5 লিটার করে জল খাওয়া উচিত। দেখতে হবে যে ইউরিনের আচ্ছা। কালার যাতে সাদা থাকে, আর আমাদের মোটামুটি দিনে 1 লিটার মিনিমাম ইউরিন যাতে হচ্ছে, আচ্ছা, এইটুকু মানে আমাদের খেয়াল 24 রাখতে হবে। আওয়ার্স এর মধ্যে 24 24 ঘন্টা। 1 লিটার মিনিমাম ইউরিন হচ্ছে, আর ইউরিন কালার সাদা আছে। আচ্ছা আচ্ছা, ইউরিনের যে একটা ইয়েলোইশ কালার হয় বা পেল ইউরিন হয়, সেটা ঠিক কেন হয় বলতে পারবেন? ইউরিনের ওটাই নর্মাল কালার, যেটা স্ট্র কালার আমরা বলি। স্ট্র কালার খড়ের যেটা রং, সেটাই হচ্ছে ইউরিনের আসল রং। এবার আমরা যদি জল বেশি খাই, ওভার হাইড্রেশন হলে তখন ইউরিন সাদা একদম জলের মতন হয়ে যাবে। যদি জল কম খাই তখন সরষের তেলের মতো হয়ে যাবে। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে জন্ডিস হলে তখন একমাত্র হলুদ হতে পারে। এছাড়া লোকে প্রচুর লোক ভাবেন যে হলুদ ইউরিন হচ্ছে মানে আমার কিছু একটা হয়ে গেছে, ওরকম ব্যাপার নয়। হ্যাঁ, অনেকে ভয় পেয়ে যান। রক্ত বেরোয়, তো সেটাকে ঠিক হলুদ বলা যাবে না, এটা ধোঁয়াশা মতন রং বা একটু কালচে মতন রং, কালচে মতন রং, সেইগুলো। রেড কালার দেখলে তো রক্ত লোকে বুঝতেই পারবে, তখন তাড়াতাড়ি আসবেন। কিন্তু অনেকে একটু ধোঁয়া ধোঁয়া মতন কালার আর কি, স্মোকি কালার ইউরিন যেটা বলে, তো সেই রকম, বা একটু কোলা কালার ইউরিন, যেটা কোকো কোলার যে রং হয় সেই রকম কালারের যদি ইউরিন হয়, তার মানে আপনার আগে ব্লিডিং হয়েছিল, সেই ক্লটেড ব্লাডস গুলো বেরোচ্ছে, একটু ডার্ক। হ্যাঁ, তো সেই রক্ত বেরোলে অবশ্যই ডাক্তারবাবুর কাছে আসবেন। তবে হালকা হলুদ হলো কি হলো সেগুলোর জন্য অত জলটা বেশি করে খাবেন। আচ্ছা, আরেকটা যেটা খুবই মানে প্রবলেম হচ্ছে এই ধরনের, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রেই, তো টয়লেট মানে ইউরিন পাসের সময় ফেনা দেখা যায়, এইটা কেন হয়? ছেলে মেয়ে সবারই ফেনা দেখা যেতে পারে। মেইনলি যেটা নরমাল লোকের যেটা ফেনা দেখা যায়, সেটা জোরে প্রস্রাব হলে তখন একটা তো তার সারফেস টেনশনের জন্য ফেনাটা দেখা যায়। আর অনেকের প্রোটিন ইউরিয়া হয়, মানে যাদের প্রোটিন লিক করছে, কিডনি প্রোটিন লিক করছে, অতিরিক্ত প্রোটিন নেওয়ার ফলে নয়, ডায়াবেটিসের কারণে বা হাইপারটেনশন বা অন্য কোনো কারণে যখন কিডনি আসে, কিডনি কি বেসিক্যালি সোজা বাংলায় বলতে গেলে একটা ছাঁকনি। ছাঁকনির যখন ছাঁকনিগুলো বড় হয়ে যায়, তখন নর্মালি আমাদের কি বর্জ্য পদার্থ যেগুলো, সেগুলো ছোট মলিকুলার ওয়েট থাকে, সেগুলো এমনি বেরিয়ে যায়। আর বড় বর্জ্য পদার্থ যেমন অ্যালবুমিন, যেমন আরবিসি, এগুলো সব আবার না ছেঁকে বেরিয়ে গিয়ে সেটা আবার ঘুরে চলে যায় মেন বডিতে। এই অ্যালবুমিন যখন বেরোতে থাকে, যখন ছিদ্রগুলো বড় হয়ে যায়, অ্যালবুমিন বেরোতে থাকে, তখন তাকে প্রোটিনিউরিয়া বলে। সেটা আমরা দেখি যে ফেনা মতন প্রস্রাব হচ্ছে। আচ্ছা, যেটা আমি আপনাকে প্রথমে একবার জিজ্ঞেস করেছিলাম, লো লিবিডো বা এই যে মেল ইনফার্টিলিটি, এইটা একটু যদি একটু আমাদেরকে বলে যে এক্স্যাক্টলি কি? মেল ইনফার্টিলিটি মানে আমাদের যেটা দেখা গেছে, যত ইনফার্টিলিটি মানে বাচ্চা যে হচ্ছে না, সেটা কারণ প্রজনন ক্ষমতা, যেটাকে আমরা বলি বাচ্চা যে হচ্ছে না, ইনফার্টিলিটি, হ্যাঁ, সেটা মেইনলি আমাদের দেশে কি মেয়েদেরই মেইনলি দোষ দেওয়া হয়, কি মহিলাদেরই হয়তো বউয়েরই নিশ্চয়ই সমস্যা আছে, সেই কারণে হচ্ছে না। কিন্তু ম্যাক্সিমাম লোকই জানেন না যে 30% কজ কিন্তু ছেলেদের জন্য, 30% কারণ ছেলেদের কোনো বন্ধাত্বজনিত কিছু আছে, 20% কারণ দুজনেরই আছে, 50% কারণ হচ্ছে খালি মহিলার আছে। ঠিক আছে, তো সেই জন্য এটা আমাদের যখনই কোনো কাপল আর কি বাচ্চা হচ্ছে না, তখন দোষারোপ একে অপরকে না করে অবশ্যই ডাক্তারবাবুর কাছে আসুন, কনসাল্ট করাটা উচিত। এখনকার দিয়ে দেখা গেছে যে 6 মাস কেউ যদি ট্রাই করে, 6 মাসের পরেও যদি বাচ্চা না হয়, তখন আপনার অবশ্যই উচিত ডাক্তারবাবুদের কাছে আসা। ইনফার্টিলিটি কি কি হতে পারে, যেটা ছেলেরা দেখা গেছে যে সিমেনে স্পার্ম কমে যাওয়া বা স্পার্ম একদম না থাকা, সেটা দুটো জেনারেলি কারণ থাকে। একটা হচ্ছে অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া বলে, একটা হচ্ছে নন অবস্ট্রাকটিভ অ্যাজোস্পার্মিয়া। একটাতে স্পার্ম তৈরি হচ্ছে কিন্তু সেটা কোনো একটা বাধা আছে বলে সিমেন দিয়ে, পেনিস দিয়ে বেরোতে পারছে না। আর সেকেন্ড হচ্ছে নন অবস্ট্রাকটিভ, মানে সেটা তৈরিই হচ্ছে না। এই দুটো কারণ আমরা ভাগ করে সেই অনুযায়ী ট্রিটমেন্ট করলে পেশেন্ট বাচ্চা পেতে পারে। লো লিবিডো বলতে আমরা এক কথায় কি বুঝবো? লো লিবিডো বলতে আমাদের যেটা সেক্সুয়াল ডিজায়ার, সেটা কমে যায় কিছু কিছু মানুষের, বিশেষ করে বয়স হলে কমতে থাকে। অনেকে বলেন অ্যান্ড্রোপজ, মেয়েদের যেমন মেনোপজ থাকে, ছেলেদের যেমন অ্যান্ড্রোপজ বলে কোনো টার্ম আছে কিনা। অ্যান্ড্রোপজ অ্যাজ সাচ কিছু হয় না,
ছেলেরা ওদের দেখা গেছে যে অ্যাক্টিভ থাকে হ্যাঁ, না, এবার আমি আপনাকে একটাই প্রশ্ন করব যে আমাদের দর্শক বন্ধুদের জন্য যদি কোনো স্পেশাল টিপস দেন ফাইনালি, এটা আপনাকে আমার তরফ থেকে আজকে ফাইনাল কোয়েশ্চেন। হ্যাঁ, যেটা বলার যে ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচুর ইজাকুলেশন এসব যদি আপনাদের কোনো সমস্যা থাকে আর সেটা 2-3 মাস ধরে কন্টিনিউ হচ্ছে, তখন অবশ্যই আপনারা তারা কিভাবে লুকিয়ে যাবেন বুঝবে না। বা কনসার্নড হবে, কি কি পয়েন্টস? ওটাই বলছে 2-3 মাস ধরে দেখছেন যে তার খাড়া হচ্ছে না, তার পুরুষাঙ্গ খাড়া হচ্ছে না, মেলামেশা করতে পারছেন না, বা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, পরিবারে ঝামেলা হচ্ছে, তো এটা তো উনি বুঝতেই পারবেন। তো সেটা যেই হবে, তো আমাদের কাছে অন্তত 2-3 মাস ধরে হচ্ছে, রেগুলার হচ্ছে, তখন অবশ্যই যেন ডাক্তারকে দেখান। অনেকেই ডাক্তারকে দেখান না, আস্তে আস্তে অ্যাভয়েড করতে থাকেন, তাদের মানে স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটা আস্তে আস্তে ভেঙে যেতে থাকে। সেসব হবার আগে অবশ্যই দেখেন, কারণ এই সমস্যার পেছনে হয়তো কোনো বৃহত্তর কোনো হেলথ ইস্যু আছে, হয়তো কোনো আপনার এই কয়েক মাসের মধ্যে হয়তো আপনার হৃদরোগ হয়ে যেতে পারে, হয়তো আপনার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। সেজন্য যখনই ইরেকটাইল ডিসফাংশন দেখছেন যে হচ্ছে, তখনই ডাক্তারবাবুর কাছে আসুন, আমরা কিছু ট্রিটমেন্ট, আমরা কিছু ইনভেস্টিগেশন করে দেখবো যে আপনার আর কোনো সমস্যা আছে নিশ্চয়ই। কিনা। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে ডাক্তারবাবু আমাদের এই হ্যালো ডক্টর অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, ধন্যবাদ।